কাজে লাগে ম্যাজিক কোনো শেপ ক্লিয়ার প্রবলেম সলভিং সবই লাগে লজিক 9 থেকে 12 অব্বার যেই নিট উইকি ফিজিক এডুকেশন ভবিষ্যৎ করে লিড এই কি ফিজিক উইকি ফিজিক সব আঙ্গুলের মানচিত্র একসামলে হাসি মুখে রেজাল্ট হয়ে যাচ্ছে একসাথে টিম আলোচনা করব তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তো প্রথমে হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা কি? তড়িৎ ক্ষেত্র হলো যে কোন একটা আধান যদি কোনো এক জায়গায় রাখা হয়, যেমন মনে করো যে এখানে একটা কিছু আধান রাখা আছে, এটা একটা আধান রাখা আছে, তো এই আধানটার চারিদিকে যতটা অঞ্চল জুড়ে এই আধানটার প্রভাব থাকবে, যতটা অঞ্চল জুড়ে এই আধানটার প্রভাব থাকবে তাকে আমরা কি বলবো? তড়িৎ ক্ষেত্র। ব্যাপারটা কি যে এই জায়গায় যদি আমরা একটা কিউ আধানকে রাখি তাহলে কি হবে? এটাও প্লাস কিউ আধান, এটাও প্লাস কিউ আধান, একে কি করবে? এদিক বরাবর বিকর্ষণ করবে। ঠিক আছে, তো এখানে যদি রাখি প্লাস কিউ আধান তাহলে কি হবে? তাকে বিকর্ষণ করবে। তো তাহলে একটা যতদূর পর্যন্ত বা যতটা অঞ্চল জুড়ে এই আধানটার প্রভাব থাকবে পুরোটাকে আমরা কি বলবো? তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড বলবো। ঠিক আছে, তো তত্ত্বগতভাবে বা থিওরিটিক্যালি কি হবে? এটা ইনফাইনাইট। থিওরিটিক্যালি তড়িৎ ক্ষেত্র হচ্ছে ইনফাইনাইট, অর্থাৎ এই চার্জটা থেকে অসীম দূরত্ব পর্যন্ত যেখানেই আমরা কোন একটা আধানকে রাখি না কেন, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? তার তড়িৎ ক্ষেত্র বা তার প্রভাব থাকবে। তাহলে থিওরিটিক্যালি তড়িৎ ক্ষেত্র কি হয়? ইনফিনিটি পর্যন্ত হয়, কিন্তু প্র্যাকটিক্যালি এটা একটা নির্দিষ্ট একটা ফাইনাইট লিমিট থাকে আর কি। প্র্যাকটিক্যালি কি দেখা যায় যে বেশ কিছুটা দূরের পরে আর কোন রকম আকর্ষণ বা বিকর্ষণ দেখতে পাওয়া যায় না। তো প্র্যাকটিক্যালি তাহলে কি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কি হয়ে যাবে? তড়িৎ ক্ষেত্র থাকবে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে এই অঞ্চলটা পর্যন্ত এর প্রভাব পরিলক্ষিত হবে, তারপর এর প্রভাব এতটাই নগণ্য হয়ে যাবে যে তার আর কোনো প্রভাব আমরা পাবো না। ঠিক আছে, তো এইটাকেই মূলত তড়িৎ ক্ষেত্র বলা হয়। আর এর সঙ্গে আমাদেরকে শিখতে হবে কি? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ব্যাপারটা কি? এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ব্যাপারটা হচ্ছে যে কোন একটা তড়িৎ ক্ষেত্রে যদি আমরা একক ধনাত্মক, অর্থাৎ এটা যদি কুলম্বে থাকে, কিউ কুলম্ব হয়, তাহলে এখানে যদি আমরা 1 কুলম্ব চার্জ রাখি তাহলে এর উপর যে পরিমাণ বল প্রয়োগ হবে, তাকে আমরা কি বলবো? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলবো বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলবো। তাহলে এখানে যদি আমরা এই আধানটা থেকে যদি এর দূরত্ব আর হয়, মানে আমাদের যে আধানটার জন্য আমরা তড়িৎ ক্ষেত্র পেয়েছি এটাকে বলা হয় কি? সোর্স চার্জ বলা হয়, সোর্স চার্জ। আর যে আধানটা আমরা রেখেছি তাকে বলা হয় কি? টেস্ট চার্জ। ঠিক আছে, তো টেস্ট চার্জ দিয়ে আমরা সোর্স চার্জের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করছি। তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির জন্য আমাদের কি দরকার? 1 কুলম্ব, মানে এটা যদি এটা যদি এসআই তে থাকে তাহলে আমাদের কি লাগবে? 1 কুলম্ব আধান লাগবে। তো 1 কুলম্ব আধানকে যদি রাখা হয় তাহলে তার উপর যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে তাকে বলবো কি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, তো আমরা কি জানি যে এটা কিউ আধানের জন্য এখানে আর দূরত্বে 1 কুলম্ব আধান থাকলে তার উপর ইলেকট্রিক ফোর্স কত হবে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স 1/4πε0, আমি যদি শূন্য মাধ্যম ধরে নিই, কিউ ইন্টু 1/r²। তাহলে কি পাচ্ছি আমরা? 1/4πε0 q/r²। তো এটাই হচ্ছে কি? এই বিন্দুটা আমরা যে বিন্দুটা টেস্ট করতে চাইছি, টেস্ট চার্জটা যে বিন্দুতে রেখেছি, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হবে? 1/4πε0 q/r²। ঠিক আছে, তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি? এটা একটা ভেক্টর। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি? একটা ভেক্টর।
তো সেই কারণের জন্য আমরা যদি এটাকে ভেক্টর সাইন দিই তাহলে এই ভেক্টরটা কি হবে, আর ক্যাপ বরাবর হবে। অর্থাৎ এই যে আধানটা মানে সোর্স চার্জ আর টেস্ট চার্জ, এই দুটো চার্জের যে স্ট্রেট লাইন ডিস্টেন্স বা স্ট্রেট লাইন জয়েনিং বরাবর কি হবে, এই ভেক্টরটা থাকবে। যদি এখানে আচ্ছা একটা জিনিস দেখো যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের জন্য সবসময় আমরা ধনাত্মক আধান ব্যবহার করবো, এটা কনভেনশন। আমরা ধনাত্মক আধান টেস্ট চার্জ হিসাবে অলওয়েজ ধনাত্মক আধান, ধনাত্মক 1 কুলম্ব, আর সিজিএস হলে 1 ইএসইউ আধান দিয়ে আমাদেরকে টেস্ট করতে হবে। তো তাহলে সোর্স চার্জ যদি পজিটিভ হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য সেটা কি হবে, বাইরের দিকে হবে, অর্থাৎ সোর্স চার্জের থেকে বাইরের দিকে হবে। আর এটা যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, এর দিকে হবে। আশা করছি বোঝা গেল। এবার আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে মনে করা যাক যে এটা একটা বিন্দু, মানে এই সোর্স চার্জের জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। তো এখানে আমি একটা পয়েন্ট ধরে নিচ্ছি, তো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, ই। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি কত, ই। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা কিউ চার্জ রাখি, এখানে যদি কিউ চার্জ রাখি তাহলে তার উপর ফোর্স কত হবে। তো ই সমান কি পাবো, ই সমান পাবো 1/4πε0 কিউ বাই আর স্কয়ার। তাহলে এখানে যদি আমরা কিউ চার্জ রাখতাম তাহলে তার উপর ফোর্স কত হতো, এফ সমান হতো কত, 1/4πε0 কিউ ইন্টু কিউ বাই আর স্কয়ার। তাহলে এই দুটোর সঙ্গে কম্পেয়ার করে আমরা বলতে পারি না যে এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ই। ঠিক আছে, এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ই। অর্থাৎ আমরা কি পাচ্ছি যে কোনো একটা বিন্দু, কোনো একটা পয়েন্টের যদি ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি ই হয় তাহলে সেখানে যদি আমরা কিউ আধানকে রাখি তাহলে তার উপর যে ফোর্স অ্যাপ্লাই হবে সেটা কি হয়ে যাবে, সেই আধানের সঙ্গে সেই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের গুণফল করলেই আমরা কি পেয়ে যাব, ওই পয়েন্টের উপর ফোর্স, মানে ওই আধানের উপর ফোর্স পেয়ে যাব। ঠিক আছে, তো এখান থেকে আমরা দুটো জিনিস পাবো। প্রথম কথা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মাত্রা পাবো, ডাইমেনশন পেয়ে যাব। কি মাত্রা পাবো, যে ই সমান কি, এফ বাই কিউ। এখান থেকে আমরা কি পাচ্ছি, ই সমান এফ বাই কিউ। তাহলে মাত্রা সমান কি হয়ে যাবে, ই এর মাত্রা হবে, তাহলে আমাদেরকে ফোর্সের মাত্রা লিখতে হবে এম এল টি টু দি পাওয়ার -2, আর কিউ হচ্ছে কি আই টি, কি হচ্ছে কি আই টি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এম এল টি টু দি পাওয়ার -3 ইন্টু আই ইনভার্স, এম এল টি টু দি পাওয়ার -3 ইন্টু আই ইনভার্স। আশা করছি এ পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা, এবার তাহলে আমরা একক নিয়ে ভাববো। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের তাহলে একক কি হবে, দেখো এখানে আমরা কি পেয়েছি, ই সমান হচ্ছে এফ বাই কিউ। তাহলে ফোর্সের একক কি, নিউটন বাই কুলম্ব, নিউটন বাই কুলম্ব। আর এটা হচ্ছে কি এসআই ইউনিট। আর সিজিএস এ কি পাবো, সিজিএস এ পাবো 9 বাই স্ট্যাট কুলম্ব। ঠিক আছে, এ পর্যন্ত বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নাই। আর আরেকটা একক আমরা জানি যে জুল পার কুলম্বকে কিন্তু আমরা কি বলি, ভোল্ট বলি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, নিউটন পার কুলম্ব। যদি উপর নিচে আমরা মিটার দিয়ে গুণ করে দিই, নিউটন পার কুলম্বটাকে আমরা যদি উপর নিচে মিটার দিয়ে গুণ করি তাহলে কি পাবো, নিউটন মিটার বাই কুলম্ব ইন্টু 1 বাই মিটার। তো নিউটন মিটার মানে কত, জুল, জুল পার কুলম্ব ইন্টু 1 বাই মিটার। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, জুল পার কুলম্ব মানে কি, ভোল্ট, তাহলে ভোল্ট পার মিটার। ঠিক আছে, তাহলে এসআই পদ্ধতিতে আমরা আরো একটা একক কি পেলাম, ভোল্ট পার মিটার। এসআই পদ্ধতিতে আর একটা একক আমরা কি পাচ্ছি, ভোল্ট পার মিটার। আচ্ছা, তোমরা যারা নোট ডাউন করতে চাইবে তারা ভিডিওটাকে পজ করে নোট ডাউন করে নিতে পারো। দেখো এবার একটা খুবই সিম্পল প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব। এখানে বলা আছে কি যে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের প্রতিটা কোণে 20 ইএসইউ + 20
ইএসইউ আধান আছে, তো কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত? তো প্রথমে আমরা প্রবলেমটা একটা ডায়াগ্রাম আঁকি, ডায়াগ্রাম আঁকলে আমাদের প্রবলেমটা করতে সুবিধা হবে। তো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কত 10 সেন্টিমিটার করে বলে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা শীর্ষবিন্দু বা ভার্টেক্সে কত করে আছে +20 ইএসইউ করে আধান রয়েছে। তো এই দুটো কেন্দ্র, তাহলে আমরা যদি নাম দিই এ বি সি ডি, তাহলে এসি আর বিডি হচ্ছে কর্ণ বা ডায়াগোনাল। তাহলে আমরা যদি নাম দিই এ বি সি ডি নাম দিই, তাহলে এসি আর বিডি হচ্ছে কি দুটো কর্ণ, কর্ণ দুটির ছেদ বিন্দু কোথা ও বিন্দু ধরে নিচ্ছে। ঠিক আছে, তো আমরা একটা জিনিস জানি কি যে যেহেতু বর্গক্ষেত্র, তাই এক্ষেত্রে কি হয়ে যাবে এই প্রত্যেকটা মানে এই ও বিন্দু পর্যন্ত কর্ণদ্বয়, তো ও বিন্দুতে কি হবে পরস্পরকে কি হবে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ কি বলতে চাইছি যে এও সমান বিও সমান সিও সমান ডিও হবে। ঠিক আছে, এটা বোঝা গেল। এবারে এখানে যে 20 ইএসইউ আধান আছে, এর জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিক বরাবর হবে, আমরা ধরে নিচ্ছি ই, আমরা ধরছি কি ই। তাহলে ই সমান আমরা যদি ছোট্ট করে এক্সপ্রেশন লিখি তাহলে কি হয়ে যাবে 1/4 পাই ইপসাইলন 0, সরি এখানে তো সব সিজিএস এ দেয়া রয়েছে, তাহলে কি হয়ে যাবে 20 বাই সিজিএস এ আমাদের এক্সপ্রেশন কি আছে q1 বাই r স্কয়ার, তাহলে কি হয়ে যাবে 20 বাই এও আর স্কয়ার। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে বি বিন্দুর জন্য, মানে বি বিন্দুতে যে 20 ইএসইউ আছে তার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে দেখো ই হবে। এক্ষেত্রে কি হয়ে যাবে বলো, এখানেও 20 বাই বিও স্কয়ার হবে। এবার আমরা কি জানি যে এও আর বিও এ দুটো সমান, তাহলে দু ক্ষেত্রেই কি হবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সমান হবে। তাহলে সি বিন্দুতে যে আধান রয়েছে তার জন্য এখানে ই হবে, আর ডি বিন্দুতে যে আধান রয়েছে তার জন্য এখানে কি হবে ই হবে। এবার আরেকটা জিনিস দেখো যে এই কোণগুলো কি হয় 90 ডিগ্রি করে হয়, প্রত্যেকটা কোণ কত হবে 90 ডিগ্রি করে হবে। তো 90 ডিগ্রি করে হওয়ার জন্য এই ইটা এই ই এর সমান এবং বিপরীতমুখী, আবার এই ই এর সমান এবং বিপরীতমুখী। তো সেই কারণের জন্য কি হবে ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়। কি হবে শূন্য হয়। ঠিক আছে, এই প্রবলেমটা বোঝা গেল। আচ্ছা, যদি এরকম করা হতো যে মনে করো যে সি বিন্দুর আধানটাকে চেঞ্জ করে দেওয়া হলো, মানে এই প্রবলেমটাকে আমি একটু চেঞ্জ করতে চাইছি, আশা করছি প্রবলেমটা কি হলো কিভাবে হলো সবটা বুঝতে পারছি। তো এখানে মনে করো শুধু সি বিন্দুতে -20 ইএসইউ আধান রাখা হবে, তো সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান কত হবে সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, তোমরা প্রবলেমটা সলভ করে কমেন্টে জানাতে পারো। তো আশা করছি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। এবার ভালো করে দেখে নাও, দরকার হয় ভিডিওটা পজ করে দেখে নাও। আশা করছি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পারো বা যদি কোনো তোমাদের সাজেশন থাকে বা প্রবলেম থাকে বা যা কিছু থাকুক না কেন, তোমরা কমেন্ট করে জানাবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর আমাদের পাশে থাকার জন্য সবাইকে আমার ধন্যবাদ। ফিজিক কাছে লাগে মাঝি কোন শেপ ক্লিয়ার প্রবলেম সলভিং সবই লাগে লজিক 9 থেকে 12 বারে যেই নিট উইকি ফিজিক এডুকেশন ভবিষ্যৎ করে লিড এই কি ফিজিক উইকি ফিজিক